হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে 23 তারিখ, 23 নভেম্বরের। নভেম্বর মাসও প্রায় শেষের দিকে, আর এখন বাজে প্রায় 8:45। এই রান্নাঘর থেকে এখনই আমি ব্লগটাকে স্টার্ট করলাম, ক্যামেরাটা এখনই অন করেছি। তো এখানে ম্যাগির মাছ মাংস, আমার আর ম্যাগির ভাত এইসব বসে গেছে, আর ওখানে কড়া গরম হচ্ছে। তার কারণ আজকে একটাই পদ শুধু আমার রান্না করার আছে, সেটা হচ্ছে এই দেখো, ফুলকপি, পটল, আলু, টমেটো আর একটু শিম, এই দিয়ে আমি একটা কাতলা মাছের পেটি বার করে রেখেছি, সেটা দিয়ে একটা ঝোল টাইপের করব। আর সামনের পাতে পরশুদিন বিদিশা এতখানি পুঁইশাক চচ্চড়ি দিয়ে গেছে, সেটা মানে অসাধারণ খেতে হয়েছে, ইয়ামি একদম। কালকে খানিকটা খেয়েছি, তো আজকে ওটাকে তুলে দেবো, কেননা ভেবেছিলাম যে আগামীকালও খাবো, তারপর ভাবলাম না, এতদিন রাখা তো ঠিক না, তাই জন্য আজকেই ওটাকে তুলে দেবো। তো ওটা বেশ খানিকটা আছে জানো তো, এত বেশি দিয়েছে না কি বলবো আর। এই দেখো এখনো এতটা রয়েছে, দেখেছো? তো যাই হোক, কি দারুণ গন্ধ বেরিয়েছে, কৌটোর ঢাকনাটা যেই খুলেছি, মানে দারুণ একটা মানে কি বলবো, টেস্টি টেস্টি গন্ধ বেরিয়েছে। তো ওই জন্যে ওইটাকেই আজকে প্রথম পাতে যে করে হোক শেষ করে দেবো, আর মাছের ঝোলটা থাকবে, বাস এই হচ্ছে রান্না। তো ওই একটাই পদ। তো কড়া গরম করেছি, এখন মাছের ঝোলটাকে চাপিয়ে দিই। আমার পায়রার সন্তান এই যে সমানে খেতে দিয়ে যাচ্ছি, মানে এন্ডলেস খাচ্ছে। আর ম্যাগি তো ঘুরে চলে এসেছে, মানে বুঝতেই পারছো। চলো একবার চট করে ম্যাগিকেও দেখিয়ে দিই, তাহলে পরে না আবার ভুলে যাব। আজকে একটা কমেন্ট আছে, সেই কমেন্টটা আমাকে বলতে বলা হয়েছে, সেই কমেন্টের উত্তরটা দেবো। মানে একটা কি বলবো, পরামর্শ চাওয়া হয়েছে, তো সেটার উত্তর দেবো। আর একটা হাসির গল্প আছে ছোট, মানে বেশ ফানি আর কি, বেশ হাসি পেয়েছে। তো সেইরকম একটা ছোট গল্প আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়া এমনি শেয়ার করার কিছু নেই। আর শুক্রবার দিনকে আমার শ্যুট থাকে না, তো শুক্রবার আমি একদম গা এলিয়ে থাকি। তারপরে শনিবারটা না কোমর বেঁধে ঠিক লাগতে একটু কষ্ট হয়, তো মানে লেগে তো চি। আর এটা আমার একটা ভালোবাসার কাজ, তো সেই দিকে কোনো খামতি আমি দিচ্ছি না, বাট ওই আর কি, একটু হালকার উপরে রাখলে আজকের দিনটা শনিবারটা ভালো লাগে। তো চলো ম্যাগি কোথায় আছে দেখি, জানি না। মহিলা তো সোফায় বসেছিল, না সোফায় তো নেই, দেখছি দাঁড়াও। ওই দেখ, এই দিদির খাটে এসে বসে আছে, দাঁড়াও, এই দেখো। বাবু, তোমাকে সবাই দেখছে। হ্যাঁ, ও দিদির খাটে গিয়ে বসে আছে। ওর বেডের যে কাভারটা পরিয়েছি, সেই কাভারটা পরানোর পর না ও মানে খুব একটা ভালোবেসে বসছে যে, সেটা নয়। আমি আবার কাভারটাকে চেঞ্জও করে দেবো ভাবছি। ব্রাউন কালারটা কি জানি ওর পছন্দ হয়নি নাকি। এই দেখো এখানে দাঁড় করিয়ে রেখেছি, কালারটা দেখো। ডিপ কালার নিয়েছি, বলো এটা খারাপ তো কালার না। আর মানে ও যেহেতু ব্রাউন কালার, মানে যদিও ব্রাউন না কিন্তু গোল্ডেন, বাট গোল্ডেনটাও একটু ডিপের দিকে ওর মানে শেডটা, তো সেই হিসেবে আমি ভাবলাম ব্রাউন নিই। আর একটা মানে অফ হোয়াইটের ওপর নিয়েছি, তো দেখি অফ হোয়াইটটাকেই পরিয়ে দেবো নাকি এই কাপড়টা না, মানে ও একটু কটনের ওপর পছন্দ করে, কেননা ওর যেগুলো কেনা ছিল সেগুলো সব কটনের ওপর। আর যখন এই গদিটা ছিল না, মানে ওপরে ঢাকাটা নেই, তখনও কিন্তু ও খুব কমফোর্টেবলি শুয়েছে, বাট এই ঢাকাটা আসার পর না খুব একটা কমফোর্টেবলি শুচ্ছে না। এবার ঢাকার মেটেরিয়ালটা একটু মানে অন্যরকম। এবার আমি দেখেছি এমন একটা মেটেরিয়াল যেটা ও এরকম করে আঁচড়ে ছিঁড়তে পারবে না, কিন্তু সেইটা দেখতে গিয়ে মেটেরিয়ালটা বোধহয় ওর জন্য খুব একটা কমফোর্টেবল নয়। গুড্ডি তো বলছে এটাকে কন্টিনিউ করো, কেননা এখন তো আর চেঞ্জ করা যাবে না, কন্টিনিউ করো, আস্তে আস্তে দেখবে অভ্যেস হয়ে যাবে। শুচ্ছে না তা না, রাত্রির বেলা শুচ্ছে, বাট দুপুরবেলা যেরকম কালকে আমি পেতে দিয়েছিলাম ও কিন্তু শোয়নি, ও আমার বিছনার ওপর শুয়েছে, সেটা তো কথা না। এবার রাত্রির বেলা দেখলাম হ্যাঁ শুয়েছে, কিন্তু বারে বারেই দেখেছি ও মাটিতে গিয়ে শুয়েছে। এবার সেটা ওর গরম হচ্ছে বলে মাটিতে গিয়ে শুয়েছে, নাকি এটা আনকমফোর্টেবল বলে মাটিতে গিয়ে শুয়েছে, সেটা তো বুঝতে পারছি না। সেটা তো আর ওকে জিজ্ঞেস করে উত্তর পাবো না, তাই জন্যে মানে একটুখানি চিন্তার মধ্যেই আছি।
একবার ভাবছি যে নেক্সট অন্য যে ওয়ার্ডটা আছে অফ হোয়াইটের ওপর সেইটাকে পরিয়ে দেবো নাকি বুঝতে পারছি না। এবার ওর হিট সিজনটা মানে শেষ হলেও এখনো অবধি 100% শেষ হয়নি, মানে অল্প আছে আর কি। তো যে কারণে আমি অফ হোয়াইটের ওপর যে কাভারটা সেইটা এখন ইউজ করতে চাইছি না, কেননা ওটাতে তো কিছু মার লেগে গেলে সেটা তো মানে উঠবে না, বুঝতেই পারছো। যে কারণে আমি এখন ওটাকে আর ইউজ করতে চাইছি না, এখন এই ব্রাউনটাই রেখেছি। এমনি নেই, মানে ওর 99%ই জিনিসটা শেষ হয়ে গেছে, বাট স্টিল ওই 1%ও আছে, তো সেটা এখনো কখনো কখনো আর কি একটু লিক হচ্ছে। তো দেখা যাক, আজকেও রেখে দিই, দেখি কি করি। ওফ, আর পারা যায় না, নানান রকম ব্যাপার। যাকগে চলো আমি রান্নাটা চট করে সেরে নিই, তবে ফ্রি হতে পারবো। আবার চান আছে, আর তোমাদেরকে সব ওইগুলো গল্পটা পড়বো, কমেন্টটা বলবো, সব করবো। চলো আবার আমি ঘুরে ফিরে সেই রান্নাঘরেই চলে এলাম। আগে মাছের প্রিপারেশনটা চট করে নিই। বসিয়ে দিলাম ঝোলটা, 3টে গ্যাসে 3টে হচ্ছে, ওই জন্যে কি আর করি, এখন একটু বাইরের ঘরে এলাম। 9টা বেজে 10 হয়ে গেল, একটু বসি, দেখি তোমাদের আর কোনো গুড মর্নিং উইশ আছে কিনা, সেগুলোকে আবার উত্তর দিতে হবে। এই যে উফ, হ্যাঁ আছে, এই যে দুজনের, ওই পাশে সবুজ দুটো ডট। চলো এইগুলো দিই, বসি একটু, তারপরে আবার যাব। ব্রেকফাস্টে ওই ওটসই খাবো, আর কি খাবো বলো। পাউরুটি আছে, কালকে রাত্রিবেলা ডিম পাউরুটি করে খেয়েছি, ডিম টোস্ট যাকে বলে সেইটা করে খেয়েছি। ওই জন্যে আর একটু আলুর দম আমার বেঁচে ছিল, সেটাকে শেষ করেছি। মানে জিনিস বেঁচে থাকলে না আমার একটা মানে চাপ, যে এগুলোকে কী করে শেষ করব। এখন এই পুঁই শাকটা আমার চাপ, এতখানি দিয়েছে না, কি করে একা মানুষ শেষ করি বলো তো। যাই হোক, ও তো ভালোবেসেই দিয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। তাই জন্যে মায়াও তো ত্যাগ করতে পারছি না, আজকে কিন্তু শেষ করেই ফেলবো, নাহলে আর বেশি মানে রেখে খাওয়া, আমি তো একেবারেই খাই না, তাও এত মানে ইয়ামি জিনিস বলে আমি মায়াটা ছাড়তে পারছি না, তো আজকে শেষ অবশ্যই করে ফেলতে হবে। তো চলো এখন একটু বসি, তারপরে আবার আসছি। আবার ফিরে এসেছি রান্নাঘরে, চলো দেখি ঝোলটার কি অবস্থা। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এখন বাজে 9টা 40। দেখেছো কি ব্রেকফাস্ট আছে, ফ্যাব্রিকের কালার লেগে আছে হাতে, কালকে ধুয়েছি বাট ভালো করে ধোয়া হয়নি, ওই জন্য এই দেখো এখানে হলুদ কালার। ব্রেকফাস্ট খেতে খেতে আমি কমেন্টের উত্তরটা দিয়ে দিচ্ছি এবং এখানে স্ক্রিনশট শেয়ার করে দিচ্ছি যাতে তোমরাও দেখতে পাও। কমেন্টটা ছিল হাউ টু বি মোটিভেটেড টু মেনটেন আ রুটিন লাইফ রেগুলারলি, বলেছে গিভ আ ভিডিও অন দিস টপিক। তো দেখো, যেটা যেহেতু এটা একটা বাংলা চ্যানেল তাই জন্য আমি বাংলাতেই বলছি। কোয়েশ্চেনটা বাংলায় আমি মানে ট্রান্সলেট করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ও জানতে চাইছে যে নিজেকে কি করে মোটিভেট করবে একটা রুটিন লাইফ মেনটেন করবার জন্য রেগুলার বেসিসে, মানে প্রত্যেক দিন একইভাবে যে একটা রুটিন লাইফ মেনটেন করবে, সেটার জন্য নিজেকে কি করে উৎসাহিত করবে আর কি, মোটিভেট করবে। দেখো, প্রথম কথা এবং মানে সর্বোপরি মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা আমার বক্তব্য, সেটা হচ্ছে আমার মনে হয় যেটা, নিজেকে আগে ভালোবাসতে হবে, আগে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজে বাঁচবার ইচ্ছেটা থাকতে হবে। এই দুটো জিনিস যদি তোমার মধ্যে থাকে না, মানে ইউ হ্যাভ টু লাভ ইয়োর সেলফ
and you need to have the urge to live a healthy life. তো এই দুটো জিনিস শুধু দরকার টু মেনটেন আ রুটিন লাইফ রেগুলারলি। এটা আমি বললাম, আর কিচ্ছু দরকার পড়ে না, জানো তো। আর কোনো রকম মানে চর্চা, কোনো রকম বই পড়া, কোনো রকম মেডিটেশন, কিচ্ছু দরকার পড়ে না। দেখো, এটা কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউটা দিলাম, অন্যদের অন্যরকম পয়েন্ট অফ ভিউ আছে। আমি যখনই যা কিছু বলি সেটা কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা দিই, আমার চিন্তাধারাটাকে শেয়ার করি, আমার বক্তব্যটাকে শেয়ার করি। এইটা কখনো এমন হতে পারে না যে সবার সেম বক্তব্য থাকবে, সেম পয়েন্ট অফ ভিউ থাকবে, সেম চিন্তাধারা থাকবে, কখনো হতে পারে না। এবার আমাকে যখন কিছু জিজ্ঞেস করা হচ্ছে, অবভিয়াসলি আমি আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করব। রাম শ্যাম যদু মধু মিতালি সোমালি পুষ্পাঞ্জলি কে কি করছে, কে কি চিন্তা করছে, তাদের এটা নয়, তাদের ওটা নয়, এই সব বিতর্কে কিন্তু আমি যেতে চাই না। আমি আমার বক্তব্যটা পেশ করছি এবং আমার মনে হয় পার্সোনালি হোয়াট আই ফিল, এই দুটো জিনিস শুধু দরকার। এবং এই দুটো জিনিস যদি তোমার কাছে থাকে, কি দুটো জিনিস আবারও বলছি, নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু লাভ ইয়োর সেলফ। তোমাকে নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আর নাম্বার টু, ইউ মাস্ট হ্যাভ দ্যাট আর্জ টু লিভ আ লং হেলদি লাইফ। নাম্বার টুটা কি, তোমার সেই আর্জটা যেন ভেতরে থাকে, সেই ইচ্ছেটা যেন ভেতরে থাকে যে আমি একটা হেলদি ভালো লাইফ লিড করব, ভালোভাবে আমি বেঁচে থাকবো, মানে সোজা কথায়। এই দুটো জিনিস যদি তোমার মধ্যে থাকে না, তাহলে দেখবে আর কোনো মোটিভেশনের দরকার পড়ে না, এক্সট্রা কারো কোনো ইনপুটের দরকার পড়ে না, এক্সট্রা কোনো জ্ঞানের দরকার পড়ে না, কিচ্ছু দরকার পড়ে না। এটাতেই আপসে তোমার রুটিন চলবে, তুমি হেলদি লাইফ লিড করবে, তুমি খুশি থাকবে এবং একটা ডিসেন্ট লাইফ তোমার লিড করতে সাহায্য করবে এই দুটো জিনিস। এবং এই দুটো জিনিস না কারুকে বলে আনানো যায় না। আমি এই দুটো জিনিস আমার মাকে কোনোদিন বলে তার ভেতরে ইনপুট করতে পারিনি। সে যখন নিজে একা ওখানে একটি মেয়েকে নিয়ে, কাজের মেয়েকে নিয়ে থাকতো, তখনও আমার কাছে এসেও কোনো দিন পারিনি। তার একটাই কথা হচ্ছে, দূর আর বেঁচে থেকে কি লাভ, আমি মরে গেলেই ভালো হয়, আর এই জীবন দেখা হয়ে গেছে, এই গেছে সেই গেছে। এই যে ফিলিংসটা না, এই ফিলিংসের জন্যে কোনো দিন তুমি হেলদি লাইফ লিড করতে পারবে না, কখনো পারবে না। যতই অনেকেরই এটা আছে দেখবে, মানে অনেক মানুষের আমি দেখেছি তুচ্ছ তুচ্ছ কোনো কারণ, তাতেই দূর আমি মরে যাব, দূর আমার আর বেঁচে থেকে কি লাভ, দূর আমার আর কি আছে। ইভেন আমি বলবো, মানে আমাদের তো যাই হোক একটা সার্টেন মিড এজ বয়স হয়েছে, যারা অনেক ইয়াং মেয়ে আছে, অনেকের আমি দেখেছি, বিশেষ করে বাঙালিদের আমি এটা বেশি নজর করেছি, যেই মানে আফটার প্রেগনেন্সি, আফটার চাইল্ড বার্থ, আমার আর কিছু নেই, আমাকে আর কে দেখবে, আমার দিকে কেউ তাকাবে না, আমি যেমন তেমন করে থাকি, এখন আমার সব কিছুই আমার বাচ্চা, আমার বাচ্চাটাকে সব সময় সব কিছু বেস্ট দিতে হবে, আমার বাচ্চা যেন ভালো থাকে, আমাকে আর কে দেখবে, আমি যেমন হোক করে দিন কাটিয়ে যাচ্ছি। না না, কখনোই নয়। হ্যাঁ, বাচ্চার আমি সব কিছু করবো, বাট আফটার মি I should take care of myself first. I should love myself first. Then my child comes. এটা কিন্তু আমার বক্তব্য। এবং আমি দেখো প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে আমি একটা লাইফে কাটিয়েছি, একটা টাইম কাটিয়েছি, অনেক ঝড়ঝাপটা গেছে। আমি কিন্তু বহল তবিয়াতে লাইফ কাটিয়েছি একা একা, অ্যাজ আ সিঙ্গল মাদার এবং অ্যাজ আ সিঙ্গল পার্সন। আমার কিন্তু কখনো মনে হয়নি কেন এরম হলো,
ইস আমার কেন কপালে এরকম হলো, আমার কেন লাইফটা এরকম, আমার বেঁচে থেকে কি লাভ। নেভার এভার। আই জাস্ট এনজয়েড ইচ অ্যান্ড এভরি ডে অফ মাই লাইফ। এবং এখন দেখো, এখন আর একটা স্টেজ এসছে যেখানে আমার বাচ্চারা আমার কাছে নেই, আমার কাছে কেউই নেই, আমার মা বাবাও নেই, শুধু আছে আমার ম্যাগি। হ্যাঁ দেখো, মাঝে মাঝে ভালো লাগে না সেটা আলাদা কথা, একাকিত্ব লাগে সেটা আলাদা কথা, বাট দ্যাট ডাজন্ট মিন আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, বা আমার রুটিন আমি চালাচ্ছি না, বা আমি আমার ফ্যাব্রিকের কাজ করছি না, না কখনোই নয়। কিন্তু সেটা আমি কিন্তু আমার লাইফ মেনটেন করছি খুব ডিসেন্ট ওয়েতে। এবং এই যে আমি নিজেকে বিজি রাখার চেষ্টা করছি, সেটা আসছে কোথা থেকে? আমার মনে নিশ্চয়ই খুশি আছে, আমি নিজেকে ভালোবাসি এবং আমি নিজেকে অনেক ভালোভাবে রাখতে চাই, আমি অনেক দিন ভালোভাবে হেলদিভাবে বাঁচতে চাই। এই এতগুলো কারণ আছে বলেই তো আমি নিজেকে বিজি রাখার চেষ্টা করছি। না হলে কি হবে, সব সময় গালে হাত দিয়ে বসে থাকবো, চিন্তা করব, দুঃখ করব, কাঁদবো। ইটস নট আ সলিউশন। এটাতে প্রবলেম আরো ইনক্রিজ করে, আমারও করবে এবং আমার সঙ্গে যারা আছে তাদেরও করবে, ইভেন তোমাদেরও করবে। তোমাদেরও যদি আমি রেগুলার বেসিসে বলি দূর ভাল লাগছে না, ভিডিও করতে ভাল লাগছে না, আমার একা একা ভাল লাগছে না, এটা যদি আমি রেগুলার ন্যাগিং করে যাই, তাহলে দেখবে একটা পয়েন্টে তোমরা একদিন হয়তো আমাকে সান্ত্বনা দেবে, দুদিন সান্ত্বনা দেবে, 3 দিনের দিন দেখবে মনে হবে দূর এর ভিডিওটা দেখা মানেই কেবল গ্যাঁ 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 করে, ন্যাগিং একটা টেন্ডেন্সি। এবং এটা কিন্তু এটাও আমি বলবো যে এটা কিন্তু বলে বা নিজেকে তৈরি করে হয় না, এটা একটা ভেতরকার জিনিস। এবং এই জিনিসটাকে যদি তোমরা গ্রো করাতে পারো নিজের মধ্যে, যে ইউ লাভ ইয়োর সেলফ ফার্স্ট, এভরিথিং কামস সেকেন্ড, ফার্স্ট ইউ কাম। তুমি নিজেকে লাভ করো আগে, তুমি আগে নিজেকে লাভ করলে, নিজে হেলদি লাইফস্টাইল করলে, তোমার মন মেজাজ ভালো থাকলে, তবে তুমি সেকেন্ড আর কাউকে সেটাকে দিতে পারবে, ভালোভাবে কথা বলতে পারবে, ভালোভাবে নিজের নিজের কিছু জিনিস দিতে পারবে। কিছু জিনিস মানে আমি বলছি না ঘটি বাটি বা টাকা পয়সা বা না, মানে নিজের ভেতরকার কিছু জিনিস তুমি দিতে পারবে তখনই যখন ইউ আর এ হেলদি পারসন, ইউ লাভ ইয়োর সেলফ। তো এটাই হচ্ছে একটা কি বলবো, মোটিভেশন বলো বা যাই বলো, দিস ইজ ইট। এইভাবেই কিন্তু রেগুলারলি আমি দেখো একা আছি, আমি কিন্তু ঠিক নিয়ম করে সকালবেলা উঠি, ঠিক নিয়ম করে ওয়াশিং মেশিন চালাই, ঠিক নিয়ম করে আমার সমস্ত কাজ, সংসারের যা কিছু, এটা বলতে গেলে কোনো সংসারই নয়, তাই না? আমি একা আছি, আমি যখন হোক যা কিছু করতে পারি, একটা বাইরে থেকে খাবার আনিয়ে খেয়ে নিলাম, যা মুড়ি খেয়ে নিলাম, মুড়ি জল খেয়ে নিলাম। আমার মা আমার জায়গায় থাকলে কিন্তু তাই করতো, এমন একটা এমন একটা স্টেজে পৌঁছে যেত আমার মা, ফ্যানে বোধহয় দড়ি দিয়ে ঝুলেই পড়তো। কিন্তু আই এম নট দ্যাট টাইপ। আমি কিন্তু সব মেনটেন করছি, সব কিছু আমার গুছিয়ে, আমার বাড়িতে এলে কেউ ভাবতেই পারবে না বা বুঝতেও পারবে না আনটিল এন্ড আনলেস আমি তাকে ইনফর্ম করি যে আমি একদম একা থাকি, আমার সঙ্গে কেউ থাকে না। কেউ বুঝতেই পারবে না, মনে হবে সবাই বোধহয় বাইরে জব করতে গেছে বা বাইরে বেরিয়েছে, আমার সংসারটা চলছে। তো হাউ ক্যান দ্যাট বি পসিবল? এটা ভেতর থেকে আসে। আই লাভ মাই সেলফ, আর আমি নিজে বাঁচতে চাই, একটা হেলদি লাইফ লিড করতে চাই। তো বাস এটাই হচ্ছে আমার উত্তর। এবার তুমি যে আমাকে এই কোয়েশ্চেনটা করেছো, সে দেখো ওয়েদার ইট ইজ হেল্পিং ইউ অর নট, চেষ্টা করে দেখতে পারো। বাট এটা কিন্তু আমার মনে হয় নিজস্ব ব্যাপার, কেননা আমার মাকে আমি এই জিনিস অনেক বলেছি, কোনোদিন কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম, বাকি আছে একটা ছোট্ট গল্প, হাসির গল্প, সেটা খেয়ে উঠে বলবো, কেননা সেটা আমার ওই ফোনে আছে, ওটার থেকে পড়বো, চশমা পরতে হবে, ওটা পরে পড়বো। তো আমি আগে খাওয়াটা শেষ করে চানটা করে আসি, তারপরে সেটা হবে। এখন 10:35 বাজে, আর আমি চান করে চলে এসেছি তোমাদের সামনে ওই হাসির গল্পটা পড়ে আজকের ভিডিওটাকে শেষ করব বলে। তারপরে আমি একটু ফ্যাব্রিকের কাজ করব, ম্যাগুকে খাওয়াবো, আর খুব সম্ভবত আবার সেই ফায়ার অ্যালার্মের কাজ শুরু হবে। জানো তো, মিস্ত্রিদের গলার আওয়াজ পাচ্ছি। তো এখন
কি জোরে আওয়াজ হবে কে জানে, ম্যাগুটাকে কি করে খাওয়াবো। তো অ্যাটলিস্ট গল্পটা অন্তত তাড়াতাড়ি পড়ে নি। কি দিন আইলো, স্বামী স্ত্রী দুজনে মোবাইল টিপতেছি, কেউ কারো লগে কথা নেই, অথচ পাশাপাশি দুজনে শুয়ে আছি। এ পাশাপাশি থাকার চেয়ে যোজন যোজন দূরে থাকা অনেক ভালো। মধ্যখানে একটা আদরের দেওয়াল, সেই দেওয়ালকে টপকে যে দুজনে নিঃশ্বাসের কাছাকাছি চলে যাব সেই ইচ্ছেটুকু কারোরই নেই। পাশ থেকে বউ হঠাৎ মেসেজ দিল, এই ঘুমোবে না? রাত 2টো বাজে, মেয়েটাও তো ঘুমিয়ে গেছে, এসো ঘুমোই। একটু পরে ঘুমোবো, তুমি ঘুমিয়ে পড়ো। এটাও মেসেজ দিয়েই জানালো। মোবাইলে কি করো? কিচ্ছু না, ইউটিউবে একটা নাটক দেখছি। আসলে আমি নাটক দেখছি না, ঋদ্ধির সঙ্গে চ্যাট করছি। মাসখানিক হলো সে আমার সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের এখন নিয়মিত কথা হয়, বন্ধুত্ব গড়িয়ে আমাদের সম্পর্ক এখন প্রণয়ের দিকে রূপ নিচ্ছে। আর চোখে তাকিয়ে দেখলাম বউও ঘুমোচ্ছে না, মোবাইল টিপছে। সে আমারে শুধু সন্দেহই করে, অথচ আমি কি সন্দেহ করার মতো লোক? ঋদ্ধি কথার মাঝে হঠাৎ জিজ্ঞাসা করলো, একটা প্রশ্ন করব ভাবছি অনেক দিন ধরে, কিন্তু করা আর হচ্ছে না। আপনি কি বিবাহিত? কি যে বলেন না, আমি বিবাহিত হলে কি আর আপনার সঙ্গে এত রাতে জেগে জেগে চ্যাট করি? বিয়ে করেননি কেন? মনের মতো ভালোবাসার মানুষ কাউকে পাইনি তাই। তাছাড়া ভুল ট্রেনে উঠে যাওয়ার চেয়ে দেরিতে গন্তব্যে ফেরাটা অনেক ভালো। ইস, ঠিক সময় মতো বিয়ে করলে না আপনার একটা 5-6 বছরের বাচ্চা থাকতো, তাই না? হ্যাঁ, তা হয়তো থাকতো বই কি, তবে আগ্রহ পাইনি, তাই বিয়েটাও করিনি। শারীরিক কোনো সমস্যা নেই তো? কি যে বলেন না, আমি এখনো ভার্জিন। সমস্যা হতে যাবে কেন? কি বললেন? আপনি এখনো অবধি ভার্জিন? সত্যি বলছেন? অবিশ্বাস্য তো। ঋদ্ধিকে বহু কষ্টে বিশ্বাস করালাম যে আমি এখনো ভার্জিন, কিন্তু সে লজ্জা ভেঙে আমাকে বলে দিয়েছে যে সে ভার্জিন নয়। এ কথা শুনে কিঞ্চিত দুঃখ পেলেও মেনে নিলাম। সবাইকে যে আমার মতো ভার্জিন থাকতে হবে তা কিন্তু না। একটু দ্বিধাদ্বন্দ্ব মনে ছোট্ট করে আবদার করলাম, একটা কথা বলবো, না করবেন না তো? সে বলল, সাধ্যের ভেতরে হলে না করব কেন? আপনাকে না খুব দেখতে ইচ্ছে করছে। তাই? দাঁড়ান একটু দেখাচ্ছি। ইনবক্সে ঋদ্ধিকে দেখার জন্য মনে মনে তুমুল সুখে আগ্রহে অপেক্ষা করে আছি। এদিকে বউ বেডরুমের লাইট জ্বালিয়ে ড্রয়ারের মধ্যে কি যেন আতিপাতি করে পাগলের মতো খুঁজছে। হালকা মেজাজ দেখিয়ে বললাম, আরে হঠাৎ করে লাইটটা জ্বালালে কিসের জন্যে? ও মা, তুমি না আমাকে দেখতে চাইলে? কখন? বউ তখন ড্রয়ার থেকে এক হাত ছুরি নিয়ে দৌড়ে এসে আমার মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। তোর ভার্জিনিটি কাইটটা আজ 2 টুকরো কইরা ফেলুম, লম্পট মিনসে কোথাকার। এটার মানে মরালটা লেখা, যেমন কর্ম তেমন ফল। গল্পটা বুঝতে পারলে? তার মানে ভদ্রলোক এই ঋদ্ধি নামে যার সঙ্গে চ্যাটিং চুটিং করছিল এতদিন ধরে, সেটা আর কেউ নয়, ওর বউ। ওর বউই নিজে ঋদ্ধি নাম দিয়ে আর একটা ডিপি খুলে এই ভদ্রলোককে টেস্ট করছিল এতদিন। এবার ভদ্রলোক সেটা বুঝতেই পারেনি। কি কাণ্ড বলো! আমার তো খুবই হাসি পেয়েছে যে মানে ইস, এগুলো কি হাই রিস্ক না? বিশেষ করে কোনো হাজব্যান্ড বা ওয়াইফ কারুর সঙ্গে চ্যাটিং চুটিং করা, এইটা শোনার পর বা পড়ার পর কিন্তু অনেক সজাগ হয়ে যাওয়া উচিত। কেননা জানা নেই যার সঙ্গে চ্যাটিং চুটিং করছে সে তারই ভদ্রলোক বা তারই ভদ্রমহিলা কিনা। কি অবস্থা বলো! এতদিন ধরে, আর তারপরে দেখার ইচ্ছে প্রকাশ করেছে যখন, তখনই তো হাটে হাঁড়ি ভেঙে গেল। কেননা যাকে দেখবে বলছে ঋদ্ধি নামক মহিলা, সে তো আর কেউ না, ওর বউ। তাই জন্য বউ উঠে আলো জেলে যে তুমি তো আমায় দেখতে চাও। ভদ্রলোকের কি অবস্থা তখন, মানে পুরোপুরি একদম আর কি একটা সে হাঁড়ি ফেটে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, আমার তো বেশ মজা লেগেছে গল্পটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কিচ্ছু দেখানোর নেই। আমি এখন বসেছি ফ্যাব্রিক করতে,
আর তার মাঝখানে একবার উঠে এই 11টা বাজুক, তারপর ম্যাগিকে খাইয়ে দেবো। কেননা কখন আবার ড্রিলিং মেশিনের আওয়াজ হবে না, ওকে খাওয়ানোটা সমস্যা। এই লাস্ট কদিন ধরে দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে বসে লাঞ্চটা অবধি খেতে পাচ্ছি না, তার একটাই কারণ, ঠিক ওই সময়তে প্রচুর আওয়াজ হচ্ছে। আমাদের গেটের বাইরে তোমাদের দেখিয়েছি সেদিন, যেদিন বিদিশা আসে একটা চৌকো করে কেটেছে, এখন নিচে ফিচে সব জায়গায় এরকম কাটছে, কি না ফায়ার অ্যালার্ম সিস্টেমটা বসাচ্ছে। তো এখন বিশাল একটা কাজ হচ্ছে এখানে, কি করব বলো। আজকেও যদি আওয়াজ না হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গেই লাঞ্চ খাবো, আর যদি আওয়াজ হয় তাহলে খেতে পারবো না। তো চলো, এই অবধিও যদি তোমাদের আজকে ভালো লাগে ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নিশ্চয়ই আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।